ওয়েলকাম স্টুডেন্টস ইন মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স কালচার। আজকে আমরা পড়তে চলেছি তড়িৎ কোষ, তড়িৎ চালক বল অর্থাৎ ইএমএফ, প্রান্তীয় বিভব প্রভেদ, অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট সম্পর্কে। তড়িৎ কোষ, তোমরা তড়িৎ কোষ সম্পর্কে কি জানো? তড়িৎ কোষ, তড়িৎ কোষ অথবা ব্যাটারি, এর সম্বন্ধে তোমরা কি জেনেছো? না, ধরো এইটা হলো একটা ব্যাটারির সংকেত চিহ্ন, প্লাস মাইনাস সাংকেতিক চিহ্ন। তাহলে ব্যাটারি কি করে আমরা জেনেছি, এবং প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ব্যাটারি কি করে জেনেছি? তড়িৎ কোষ হলো এমন একটি যন্ত্র, তড়িৎ কোষ হলো এমন একটি যন্ত্র যা বর্তনীতে যুক্ত সমস্ত যন্ত্র, মানে সমস্ত যে বাকি যে অংশগুলো, মানে এই বর্তনীতে যুক্ত আমাদের রোধ থাকতে পারে, ঠিক আছে? তাহলে বর্তনীর সঙ্গে যুক্ত বাকি সমস্ত এলিমেন্টকে, অর্থাৎ সমস্ত উপাদানকে সে কি দেয় না, সে তড়িৎ শক্তি প্রদান করে। তাহলে তড়িৎ কোষ হলো এমন একটি যন্ত্র যা ওই বর্তনীর সঙ্গে যুক্ত অন্যান্য উপাদানগুলোকে তড়িৎ শক্তি প্রদান করে। কার মাধ্যমে? আমাদের আধানের মাধ্যমে। কারণ ওই বর্তনীতে থাকা মুক্ত যে আধানগুলো, আমরা বলতে পারি মুক্ত ইলেকট্রনগুলো, সেগুলো ব্যাটারির মধ্য থেকে তড়িৎ শক্তি গ্রহণ করে সেইগুলো কি আমাদের ব্যাটারির বর্তনীতে আমাদের বিভিন্ন উপাদানে গিয়ে দিয়ে দেয়। এবারে তড়িৎ কোষ কিন্তু আধান সৃষ্টি করে না, এটা মাথায় রাখতে হবে। তড়িৎ কোষ কোনরূপ কোনো আধান সৃষ্টি করে না। তাহলে লিখি দাও। তাহলে তড়িৎ কোষ, এটা আগেও আমাদের লেখা হয়েছে, আজকেও লেখা হচ্ছে, তড়িৎ কোষ কোনো আধান সৃষ্টি করে না। 2 নম্বর, ধরো এটা একটা তড়িৎ কোষ, ব্যাটারি, এটা একটা রোধ, ঠিক আছে? তড়িৎ কোষ এই রোধের দুই প্রান্তের একটা নির্দিষ্ট বিভব পার্থক্য তৈরি করে রাখি, ঠিক, যার ফলে ইলেকট্রনগুলো ওই সার্কিটটাকে আবর্তন করতে সাহায্য পায়। তাহলে তড়িৎ কোষ একটি নির্দিষ্ট বিভব প্রভেদ বজায় রাখে। তড়িৎ কোষ একটি নির্দিষ্ট বিভব প্রভেদ বজায় রাখে, যা আধান বা ইলেকট্রন বলতে পারো, যা আধান বা ইলেকট্রনকে সার্কিটে আবর্তন করতে সাহায্য করে। সার্কিটে আবর্তন করতে সাহায্য করে, ঠিক আছে? এইবারে আমি যে এই তড়িৎ কোষ বা ব্যাটারির ভেতরের একটু মেকানিজম জানতে চাই, তাহলে আমাদের একটু অল্প হলে একটু কেমিস্ট্রি ধারণা আনা উচিত। তাহলে আমরা একটু ভেতরে দেখি ব্যাটারির ভেতরে কি ঘটছে না ঘটছে। তাহলে একটু কেমিস্ট্রি ধারণা আনি, রসায়নের একটু ধারণা আনি যে ভেতরে কি হচ্ছে। কারণ এই ভেতরটা, কারণ ব্যাটারি তো একটা তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক না? তাহলে ব্যাটারি হলো কিছু না, আমার তড়িৎ কোষ হলো একটি তড়িৎ রাসায়নিক কোষ। যেহেতু ব্যাটারি একটি তড়িৎ রাসায়নিক কোষ, তার মধ্যে অবশ্যই এমন কোন রাসায়নিক বিক্রিয়া ঘটছে বা রাসায়নিক ঘটনা ঘটছে যেখানে আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, যাতে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি ঘটছে বা কেমন ভাবে ঘটছে সেটা আমি জানবো না, আমি শুধু ঘটার ফলে কি হচ্ছে, মানে আমি শুধু বাইরে থেকে দেখবো যে ভেতরে কি ঘটনাটা ঘটছে, কিন্তু কিভাবে ঘটছে সেটা আমরা কেমিস্ট্রি দিকে পড়বো। এখানে আমাদের সেটা ততটা গুরুত্ব দেব না। তাহলে আমরা ধরে নিচ্ছি এখন
এটা কি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা মনে পড়ছে, এটা ভোল্টামিটার। দেখো এইটা একটা ভোল্টমিটার যন্ত্র, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে, এই দুটো, এই ধাতব দুটো দণ্ডে, দেখো এই দুটো ধাতব দণ্ড, এর নাম জানো? দেখো এইটা হলো আমাদের আমাদের এই জিনিসটা, এইটা হলো আমাদের অ্যানোড, অ্যানোড, আর এই পাত্রের নাম হলো ক্যাথোড। এটা বাহ্যিক রোধ আর, ঠিক আছে, বাহ্যিক রোধ আর। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হবে, আমি মুক্ত ইলেকট্রনকে নিয়ে কল্পনা করলেই এইখানে কিছুক্ষণ পরে দেখবো আমাদের এই অ্যানোডে আমাদের ঋণাত্মক আধানগুলো জমা হয়ে যাবে, আর এখানে আমাদের ধনাত্মক আধানগুলো জমা হয়ে যাবে, জমা হবে। আমি যদি মুক্ত ইলেকট্রনের কথা বলি, তাহলে কিছুক্ষণ পরে এই মুক্ত ইলেকট্রনগুলো এখানে জমা হওয়া মুক্ত ইলেকট্রনগুলো এই পাশ থেকে এই পাশে আসবে, তাই কি? এই পাশে মুক্ত ইলেকট্রনগুলো আমাদের এই পাশ থেকে তাহলে এই দিকে যাবে, ইলেকট্রন এদিকে যাবে। তাহলে বলো কারেন্ট কোথা থেকে আসবে? না, কারেন্ট তাহলে এদিকে আসবে, তাহলে আই তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, জানি। এবারে ধরো একটা ইলেকট্রন এই পাশ থেকে বেরালো, ঠিক আছে, দিয়ে এই পাশ হয়ে এই পাশে পৌঁছে গেল। এরপরে কারণ আমি যদি বাইকটা দেখি প্লাস থেকে মাইনাস এই দিকে হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক, কিন্তু এই ভেতরে, এই যদি ভেতরে কল্পনা করি, একটু ভেতরে দেখো, ভেতরে তড়িৎ ক্ষেত্রের দিক কিন্তু কোন দিকে? ভেতরে তো তড়িৎ ক্ষেত্রের দিক এই দিকে, এইটা এই দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে এই দিকে, ঠিক আছে। এইবারে যখন একটা মুক্ত ইলেকট্রন এই পাশ থেকে গিয়ে ভেতরে ঢুকে গেল, তাহলে এইবারে এইখানে একটা মুক্ত ইলেকট্রন আছে, তাকে আসতে হবে, এ পাশে কিন্তু আসতে হবে, কারণ যদি এ পাশে না আসতে তো এ পাশ দিয়ে বেরোচ্ছে, এখানে আটকে আছে, তাহলে বর্তনী পূর্ণ হবে না, তো তার কারেন্ট তো আমাদের পাস করবে না। তাহলে অবশ্যই ইলেকট্রনটাকে এ পাশ থেকে গিয়ে এই একটা পাক ঘুরে এখানে এসে আবার ব্যাটারির মধ্য দিয়ে দ্রবণ দিয়ে এখানে আসতে হবে। তাহলে এখানে আসবে কেমন করি? কারণ আমাদের এ তো ঋণাত্মক, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে অবশ্যই একে বিকর্ষণ করবে, না বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, ভালো করে দেখো। তাহলে ইর দিক এদিকে, ই তো প্লাস থেকে মাইনাস দিয়ে কাজ করে, আমি ইলেকট্রন নিয়ে এলাম, ইলেকট্রন তো ঋণাত্মক, তাহলে এই দিকে আসার কথা, এইদিকে তো আসা উচিত নয়, ঠিক, এদিকে আসা উচিত নয়, এটা তো স্বাভাবিক, তো জেনেছি আমরা স্থির তড়িৎ ক্ষেত্রের ধারণা থেকে, আসা উচিত নয়। তাহলে ভেতরে কি এমন ঘটনা ঘটছে যাতে এই ইলেকট্রনটি এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রকে উপেক্ষা করে প্লাস থেকে, মানে অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আসতে পারছে, অর্থাৎ উচ্চ বিভব তড়িৎদ্বার থেকে নিম্ন বিভব সম্পন্ন তড়িৎদ্বারে আসতে পারছে। এইখানে আমাদের, যেহেতু আমরা ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি না, এইখানে জাস্ট আমরা শুধু একটা কথা বলবো যে এটার ভেতরে এমন কোন ব্যাটারি মেকানিজম হচ্ছে, অর্থাৎ এমন কোন তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া ঘটছে, একটু আরো টাচ যদি আমরা ধারণাটা দিয়ে যাই, তাহলে বলতে পারো এই যে ভেতরে রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে না, এটা হলো তাপমোচী জারণ বিজারণ রাসায়নিক বিক্রিয়া। এটা কি না, এটা হলো তাপমোচী জারণ বিজারণ বিক্রিয়া। এই তাপমোচী জারণ বিজারণ বিক্রিয়ায় এই তাপ উৎপন্ন হচ্ছে, মানে এইখানে এমন কোন ঘটনা ঘটছে এই রাসায়নিক বিক্রিয়ার দরুন, যে এই ইলেকট্রনটা
ইলেকট্রনটাকে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসার জন্য ইলেকট্রনটা কোনো প্রকার কোনো রূপ কোনো বল তার উপরে কাজ করছে। এখানে বল বলাটা সত্যি প্রাসঙ্গিক হবে না, কিন্তু বলতে হবে যে এদিকে আকর্ষণ একটা সে চলে আসবে আকর্ষণে। এটা আমাদের পুরোপুরি কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রিতে তোমাদের পুরোপুরি পড়া হবে। আমরা এখানে শুধু বলবো বা বইতেও তোমাদের লেখা থাকবে যে এখানে আমার যদি হ্যাঁ বলা যাবে অবশ্যই, কিন্তু বললে কি হবে এই ক্লাসটি একটি ছোট্ট 10 মিনিটের ক্লাস দীর্ঘায়িত 1 ঘন্টায় পরিণত হবে। তখন কি হবে, আমাদের সিলেবাসটা আমাদের কমপ্লিট করতে পারবো না। এখানে আমরা শুধু মনে রাখবো যে এই তাম্যচি জারণ বিক্রিয়ায় এমন কোন ঘটনা ঘটছে যার ফলে এই ইলেকট্রনটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসতে বাধ্য হচ্ছে, এবং এই আসার পথে এই যে প্লাস থেকে মাইনাস দিকে ভেতরে ব্যাটারির মধ্যে সে সাঁতরে আসছে, এই ঘটনার অতিক্রমের মধ্য দিয়ে সে এনার্জি গেইন করছে, অর্থাৎ শক্তি সঞ্চয় করছে, এবং সেই শক্তিটাই কিন্তু সে পরবর্তীকালে লাইনে গিয়ে মানে অর্থাৎ বহিঃবর্তনীতে গিয়ে থাকা বিভিন্ন যন্ত্রতে সেই শক্তিটা সে ত্যাগ করছে। এবারে হলো যে তড়িৎ চালক বল। ঠিক আছে, এই তড়িৎ চালক বল এটা আশা করি মোটামুটি এরকম করে বোঝা গেছে, হালকা করে টুকে নিবে। তড়িৎ চালক বল ইএমএফ এটা বুঝলাম। এই যে ইএমএফ এর বাংলা মানে কি, তড়িৎ চালক বল। ইংরেজি ফুল ফর্ম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎ চালক বল, তড়িৎ চালনা করতে যে ব্যাটারি যে বল প্রয়োগ করে এটা কিন্তু আদৌ কোনো বল নয়। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, যখন এর ধারণাটা আনা হয়েছিল তখন যেহেতু তত সেইরূপ কোনো বিজ্ঞান তত উন্নতি ঘটেনি, এই জন্য তখন থেকে এটা মানে এটা বলতে পারে এটা একটা ঐতিহাসিক নাম তখনকার দিনের, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল। এটা কি একটু যদি ভালো করে বুঝতে চাও, হ্যাঁ এটা প্রথমত এটা কোনো বল নয়। ধরো তোমাদের রিমোট চলছে, টিভি রিমোট, ঠিক আছে, চলছে আর ভাই কিছুদিন পরে তুমি কি হচ্ছে আর সুইচ কাজ করছে না, কনফার্ম কি করো ভাই, এরকম ভালো করে তোমাদের এরকম থাকে হাতে নিয়ে এরকম আমাদের আঘাত করা হয়, তবু আর চলছে না, রোদে শুকানো হয়, তাহলে মোটামুটি এরকম 2-3 দিন চলার পরে আর একদমই চলছে না। তখন ধরো বাজারে যাও, একটা ব্যাটারি, একটা কি হোক বা দুটো ব্যাটারি কিনে নিয়ে এসো, দিয়ে তুমি ওই যন্ত্রের মধ্যে লাগাও। এবারে ব্যাটারি যখন কিনে আনছো, তখন যখনই ব্যাটারি বাজার দোকান থেকে কিনছো, তখন তার উপরে লেখা আছে 1.5 ভোল্ট। বলতো এই অবস্থায় এতে কি কোনো বহিঃবর্তনী বা সার্কিট যোগ করা আছে? বর্তনী যোগ করা নেই তো। এই অবস্থায় তার দুই প্রান্তের বিভব প্রভেদ, মানে আমি বলতে পারি মুক্ত বর্তনীর ক্ষেত্রে, তড়িৎ কোষের মুক্ত বর্তনীর ক্ষেত্রে দুই প্রান্তের বিভব প্রভেদ কি বলা হয়, তার তড়িৎ চালক বল। মুক্ত বর্তনীর ক্ষেত্রে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদকে ওই কোষের তড়িৎ চালক বল বলে। তাহলে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছিলাম, একটা অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, দিলে ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইরূপ তুমি একটা ব্যাটারি কিনে আনলে দোকান থেকে, যার তড়িৎ চালক বল ই দেওয়া আছে 12 ভোল্ট, লেখা যাচ্ছে 12 ভোল্ট, তাকে তুমি এমন একটা যন্ত্রের সঙ্গে যোগ করলে, এরকম একটা রোধ, এটা কি বাল্ব আছে, কতটা 4 ওহম রোধের বাল্ব, এটা 12 ভোল্ট। এবারে আমি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা মাপার জন্য এই শ্রেণী সমবায়ে একটা অ্যামমিটার লাগিয়ে দিলাম, যেটা কারেন্ট মাপে। এই যে অ্যামমিটার আর ভোল্ট মিটার, এইটা দুটো নিয়ে কিন্তু একটা ছোট্ট হলেও ক্লাস আমাদের যাবে, ঠিক আছে। ওটা তো 15 মিনিট হলেও একটা লেকচার আমাদের পরবর্তী লেকচারটা তোমরা পাবে। এই ভোল্ট মিটার অ্যামমিটার শুধু এখানে দেখে নাও, একটা অ্যামমিটার লাগিয়েছি।
শ্রেণী সমবায় বলবো হ্যাঁ, শ্রেণী সমবায় লাগিয়েছি। কারণ কি না, কারেন্টটা মাপার জন্য। আর এই 4 ওহমের দুই প্রান্তে একটা ভোল্টমিটার লাগিয়ে দিয়েছি দুই প্রান্তে বিভব মাপার জন্য। ঠিক আছে, এইবারে বলো তাহলে এই এটা কত পাওয়া উচিত থিওরিটিক্যালি? তাহলে থিওরিটিক্যালি এটা পাওয়া উচিত, আইটা পাওয়া উচিত কত, V/R, মানে 12/4 অর্থাৎ 3 ওহম। আর এইখানে ভিটা কত, এইখানে ভিটা কত পাওয়া উচিত, 12 ভোল্ট পাওয়া উচিত। যখন তুমি প্র্যাকটিক্যালি মাপছি না, যখন তুমি প্র্যাকটিক্যালি মাপতে যাচ্ছ তখন দেখলে হঠাৎ যে কি হলো, অ্যামিটারের যে রিডিং অর্থাৎ আই এর মানটা দেখলে তুমি 2 অ্যাম্পিয়ার, আর ভোল্টমিটার রিডিং দেখলে তুমি 8 ভোল্ট। এবার তোমার মাথায় বলো কি হলো, আমি বাজার থেকে কিনে আনলাম 12 ভোল্টের ব্যাটারি, যখন এটা রোদ যোগ করছি তখন আমি পাচ্ছি আমি 8 ভোল্ট, বাকি 4 ভোল্ট গেল কোথায়? তাহলে কি দোকানদার আমাকে ঠকিয়ে দিয়েছি না কোম্পানি আমার সঙ্গে প্রতারণা করেছি? এখানে বলে দিই কেউই তোমার সঙ্গে কিছু করেনি, সব ঠিকই আছে। কিন্তু ঘটনাটা কি ঘটেছে না, এই যে ব্যাটারির মধ্যে যখন দেখবো এই যে ইলেকট্রনটা যখন আমাদের উচ্চ বিভব প্রান্ত থেকে নিম্ন বিভবের দিকে যাবে, বা ধনাত্মক ইলেকট্রন ধনাত্মক আধান যখন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসছে, সে শক্তি গেইন করে করে আসছে, ঠিক কথা, সে শক্তি গেইন করে করে আসছে। কিন্তু এই আসার পথে তার কিন্তু ওই ব্যাটারির মধ্যে থাকাকালীন অবস্থায় তার কিছু পরিমাণ শক্তি নষ্ট হয়ে যায়। ওই রাসায়নিক যে দ্রবণে সে সাঁতরে সাঁতরে যে আসছে, তো এবার সেই অবস্থা তার ঘর্ষণ বলো ধাক্কা খাওয়ার ফলে বলো তার কিছু পরিমাণ এনার্জি নষ্ট হয়ে যায়, যার ফলে আমি বাইক থেকে ব্যাটারি তাকে যদি 12 ভোল্ট দেয় সে কিন্তু 12 ভোল্টের বিভব পার্থক্য সে পায় না। এটা এমনটা ভাবতে পারো, তোমরা ক্লাসে তোমরা সবাই এসছো পড়তে, আমি পড়াতে গেছি, এবার তোমরা বারবারই কিন্তু তোমরা কি করে পালিয়ে যাবে, কি করে অন্য মনস্ক হবে, এটা তোমাদের চিন্তা, কারণ এটা তোমাদের স্বভাবত নেচার। মানে আমার কাজ কি, তোমাদের বারবার করে পড়াশোনায় মনোযোগী করা, তাহলে এদিকে আমাদের টানা, তাহলে আমি তোমাদের বারবার টানছি, আইরে পড়ি, আইরে এই আইরে মন দিয়ে পড় রে, এই ভালো করে কথা শুনবে বলতে আছি, তাহলে আমি একটা বাইক থেকে তোমাদের একটা আমি বল প্রয়োগ করছি, আর তোমরা তাহলে আমার কথা শুনছো, এবং ওই 2 ঘন্টা থাকা মানে আমি যতক্ষণ আছি, অর্থাৎ ওই সার্কিটে যতক্ষণ ব্যাটারি যোগ করা আছে, যতক্ষণ আমি ওই ঘরের মধ্যে আছি, আমি তোমাদের কিন্তু ওই পড়ায় মনোযোগ করার চেষ্টা করছি। তাহলে তোমার পড়ায় মনোযোগ করার ফলে তোমরা দেখো, আমি ওখানে পুরো 2 ঘন্টা ধরে পড়িয়েছি, ঠিক আছে, 2 ঘন্টা ধরে পড়িয়েছি, 2 ঘন্টা ধরে অনেক কিছু পড়িয়েছি, তার মধ্যে তোমাদের টেনেছি আইরে পড়বে, ভালো করে শুনবে, তোমরা পড়ায় কিন্তু 2 ঘন্টা ধরে পাওনি, তোমরা 1.5 ঘন্টা পেয়েছো। বাকি 2 ঘন্টা কি হয়েছে, বাকি যে আধা ঘন্টা সেটা ওই তোমাদের টানতে বা বাকি যেসব কাজ লিখতে মুছতে বোঝাতে, ঠিক না, আমাদের আরো যেসব কাজে আমাদের ওই যে বাকি আধা ঘন্টার এনার্জিটা নষ্ট হয়ে গেছে, ঠিক ওই সিস্টেমটাকে বজায় রাখতে নষ্ট হয়েছে। এখানেও তেমন, ব্যাটারিটা সে আমাদের মতো, তোমাদের মানে ইলেকট্রন হলো তোমাদের মতো, তোমাদের ওই পড়াশোনায় মনোযোগী করা হচ্ছে, বা ইলেকট্রনটাকে ব্যাটারি কি করছে, আবর্তন করতে সাহায্য করছে, তাকে শক্তি দিচ্ছে। এই শক্তি দেওয়াকালীন অবস্থাতে কিছু পরিমাণ শক্তি কি হয়, নষ্ট হয়ে যায়। কিসের দরুন বললাম, ওই ব্যাটারির মধ্যে থাকা রাসায়নিক পদার্থের দরুন, তারও একটা কিন্তু অল্প হলেও রোধ থাকবে, কারণ ব্যাটারির মধ্যেও রাসায়নিক দ্রব্য আছে, অণু পরমাণু আছে, তার জন্য কিছু পরিমাণ রোধ আমাদের সার্কিটে যুক্ত হবে, যেটা আমরা এখানে ধরিনি। এবারে আমরা ধরে নিলাম যে এই যে 12 ভোল্টের ব্যাটারি, তার সঙ্গেও কিন্তু কিছু পরিমাণ রোধ থাকা উচিত। এইখানে ছোট আর ধরলাম, সেটা ব্যাটারির মধ্যে রাখুন, কিন্তু ব্যাটারির মধ্যে রাখলে ছবিটা আমাদের দেখতে ভালো লাগবে না, এই জন্য ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম ছোট আর, ঠিক আছে। এইটা হলো অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ। তাহলে এই অভ্যন্তরীণ রোধের জন্য কিছু পরিমাণে বিভবের পতন ঘটছে। এই যে পরিমাণে বিভবের পতন ঘটছে বা কমে যাচ্ছে, তাকেই বলা হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত পরিমাণে ভোল্টেজ কমেছে না, 12 - 8, তাহলে কমেছে ডেল্টা ভি সমান হচ্ছে আমাদের 4 ভোল্ট, তাহলে এইটাই হলো নষ্ট ভোল্ট, ঠিক আছে। এবারে তাহলে আমি যদি সার্কিটটা এমন করে আঁকি,
এইটা হলো বাহ্যিক রোধ, এটা হলো ব্যাটারি, এটা হলো তার আভ্যন্তরীণ রোধ, এটা ক্যাপিটাল আর, এটা ই, এটা স্মল আর, আর এই দুই প্রান্তের বিভব হলো ভি। ঠিক আছে, এইটা হলো আই। তাহলে লিখতে পারি যে ই সমান আই ইন্টু, মানে আমার সূত্র কি, ভি সমান আই আর, ওহমের সূত্র। তাহলে এখানে মোট এলো ই আর আই ইন্টু আর প্লাস স্মল আর, তাহলে আই আর প্লাস আই ইন্টু স্মল আর। তাহলে ই সমান, এইটা দেখো এইটাই তো বাহ্যিক বিভব প্রকৃতি, এই সমান যদি আই হয় আই ইন্টু আর সমান ভি। তাহলে এই যে বাহ্যিক রোধের বা বৈবর্তনীয় রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে ই মাইনাস ভি সমান আই ইন্টু ছোট আর। তাহলে এই যে ছোট আরটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স বা আভ্যন্তরীণ রোধ, আর আই ইন্টু আর হলো আমাদের নষ্ট ভোল্ট। হয়েছে, এখানে আমাদের আর এরকম একটা সূত্র বানাতে দেয় যে এখান থেকে দেখতে পাচ্ছি আই সমান ই বাই আর প্লাস ছোট আর। হয়েছে, আর আমরা দেখছি যে ভি সমান তো আই আর বসাচ্ছি, তাহলে আই জায়গায় এটা করতে পারি ই ইন্টু আর বাই আর প্লাস আর। ঠিক আছে, এবারে তাহলে আমি বলছি যে স্যার তাহলে বলুন তো, সব ক্ষেত্রেই আমাদের এই বাহ্যিক যে তড়িৎ ক্ষেত্র, বাহ্যিক ব্যাটারির যে তড়িৎ চালক বল, সেটা এই প্রান্তীয় রোধের প্রান্তীয় বিভব প্রভেদ থেকে সবসময় বেশি হবে, প্রশ্ন থাকা উচিত। তাহলে তোমাদের মনে এটা হতেই পারে যে স্যার এই যে ইটা কি সবসময় ভি থেকে গ্রেটার হবে? আমি বলবো না, সব ক্ষেত্রে হবে না। দেখো এই অবস্থায় তড়িৎ কোষটা লাগানো আছে, তাতে একটা রোধ লাগিয়ে দিলাম, তাহলে কি হবে এই কোষের কি হবে না, কোষের ডিসচার্জিং হবে, দেখো সেটা শক্তি ক্ষয় করছে, ডিসচার্জ হবে। কিন্তু যদি এই ব্যাটারিটা রিচার্জেবল ব্যাটারি হয়, মানে এক প্রকার টর্চের ব্যাটারি, শেষ হলো আবার বুঝিয়ে দিলাম, রিচার্জেবল ব্যাটারি যদি হয়, তাহলে যখন সে রিচার্জ হবে, মানে যখন তাকে চার্জিং করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইটা এই থেকে, মানে এর দুই প্রান্তের বিভবের থেকে কমে যাবে। একটু খেয়াল করেছো, একটু কমন সেন্স লাগাও। যখনই তোমরা একটা টর্চ নিবে, রিচার্জেবল টর্চ, চার্জ করলে, ফুল চার্জ করলে, চালালে 2 দিন 4 দিন চালালে, 6 দিন পরে দেখলে তোমার ওটা একদম ভোল্টেজ লো হয়ে গেছে। এই অবস্থায় তাহলে তোমার সেখানে কি হয়েছে, যে এর শক্তি অনেকটা কমে গেছে। এই অবস্থায় তুমি তাকে নিয়ে বোর্ডে লাগিয়ে দিলে, তড়িতের সঙ্গে বোর্ডে যুক্ত করলে। এবার তড়িৎ যখন যুক্ত করলে সে সঙ্গে সঙ্গে তো চার্জ হয়ে যায়নি। এটা তাহলে যদি 12 ভোল্ট ক্যাপাসিটি হয়, তাহলে সঙ্গে সঙ্গে 12 ভোল্ট রিচার্জ হয়ে যায়নি, 12 ভোল্টে হবে না, তো সময় লাগে। তো কারণ তুমি সুইচ অফ করবে, জ্বালাবে, জ্বলবে না, তাহলে একটা 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা পরে সে 12 ভোল্ট ধীরে ধীরে শক্তি গেইন করতে 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু একটা জিনিস যদি একটু দেখে থাকো, ওই আমাদের প্লাগে যুক্ত অবস্থায়, সুইচ অন করা অবস্থায় তুমি যদি লাইটটা জ্বালাতে যাও, দেখবে লাইটটা সেই সুইচ অন থাকা অবস্থায় কিন্তু হাই ভোল্ট, মানে উজ্জ্বলতার সঙ্গে জ্বলে। তাহলে কি হচ্ছে, ব্যাটারি আমাদের 12 ভোল্ট বিভব গেইন করেনি, কিন্তু আমাদের লাইট উজ্জ্বল জ্বলছে কেন না, সেই চার্জিং এর অবস্থায় কিন্তু এই রোধের দুই প্রান্তের বিভবটা কিন্তু ইর থেকে বেশি হয়। তাহলে ডিসচার্জের সময় ই গ্রেটার দেন ভি, আর চার্জিং এর সময় ই লেস দেন ভি। হয়েছে, বোঝা গেছে? আরে এই সমীকরণে আমি দেখতেই পারি, যদি এই সমীকরণটায় যদি বাহ্যিক রোধ ছোট আরের থেকে আভ্যন্তরীণ রোধ থেকে বেশি হয়, তাহলে কি হবে? যদি বেশি হয়, তাহলে এটা আমি লিখতে পারি আর প্লাস আর প্রায় আর এর সমান, তাহলে ভি সমান ই আর করতেই পারি, শুধু ইয়ার নয়, ইয়ার বাই আর, তাহলে ই। মানে যদি বাহ্যিক বৈবর্তনীয় রোধটা অভ্যন্তরীণ থেকে যদি খুব বেশি হয়, তাহলে অভ্যন্তরীণ রোধকে নেগলেক্ট করতে পারি, যেটা আমরা প্রায় এখনো পর্যন্ত সব জায়গায় করে এসেছি। এই প্রথম আমরা অভ্যন্তরীণ রোধ দেখলাম, বা এর পরে আমরা হয়তো কিছু অঙ্ক দেখবো এটা। আর যদি আমাদের এমন হয় যে আরটা কিন্তু খুব এর থেকে বড়, তাহলে ভি সমান কিন্তু আমাদের করতে হবে এত। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে যে স্যার এই অভ্যন্তরীণ রোধ কার উপর নির্ভর করে? না, এটা কিন্তু টোটালি আমাদের ওই ব্যাটারির মধ্যের ঘটনা। হ্যাঁ, একটু ভালো করে যদি আমরা সত্যি যদি আমি আলোচনা করি, তাহলে এমন হবে যে এই আরটা, এই যে দুটো তড়িৎদ্বার দেখছো, ওই তড়িৎদ্বারের ক্ষেত্রফল আছে। তাহলে যদি ক্ষেত্রফল
যদি ওই তড়িৎদ্বারের ক্ষেত্রফল বাড়ে আর কিন্তু কমবে। এক নম্বর। দুই নম্বর কি ওই তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব বাবুরে, ওই তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব ডি যদি বাড়ে আর কিন্তু বাড়বে। এবারে ওই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি যে দ্রবণ করেছি, এই দ্রবণের ঘনত্ব যদি বাড়ে মানে কনসেন্ট্রেশন যদি বাড়ে, তাহলে কিন্তু আর কি হবে না সেক্ষেত্রেও আর বাড়বে, সংঘর্ষ বেশি হবে। হলো একদূর হয়েছে না হয়নি? বোঝা গেছে? যা ইচ্ছা তুলে নাও, বুঝলাম। তাহলে এগুলো সব হয়েছে। এবার আর একটা জিনিস আজকে একটু করবো, আর 5 মিনিটের একটা জিনিস, যে আমাদের শান্ট বিকল্প রাস্তা, বাইপাস। ধরো আমি বর্তনীতে এমন কোন যন্ত্র যোগ করেছি যেটা খুব কারেন্ট সেন্সিটিভ, তার মধ্যে দিয়ে যদি অধিক পরিমাণ তড়িৎ প্রবাহ হয়ে যায় তাহলে কিন্তু সে জ্বলে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে এমন একটা সিস্টেম বানিয়ে রাখতে হবে যার মাধ্যমে আমাদের যন্ত্রটা তড়িৎ বর্তনীর সঙ্গে যুক্ত থাকবে ঠিক, কিন্তু নষ্ট হবে না। বলে স্যার ফিউজ লাগিয়ে দিন বলবে সবসময়, ফিউজ লাগিয়ে দিন। ফিউজ লাগালে হবে না, কারণ ওই যন্ত্রটা এতটাই মানে নিখুঁত মানের কাজ দেয়, তার সঙ্গে যদি ফিউজ লাগাই মানটা নিখুঁত পাবো না। যেটা হলো আমাদের যন্ত্রটা কি না গ্যালভানোমিটার হলো এমন একটা যন্ত্র যাতে কিন্তু আমাদের ওইরূপ কোনো লাগানো যায় না, ফিউজ লাগালে আমাদের মান ঠিক পাবো না। আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে আমাদের এই অবস্থা, দেখো কারেন্ট এই দিক থেকে কি যাবে আই, বাই চান্স কোনোভাবে এই আইটা বেড়ে গেল, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে গ্যালভানোমিটার যন্ত্রটার সঙ্গে একটা ধরো ব্যাটারি যোগ করা আছে, তাহলে আমার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। এবার এটা এতটাই নিখুঁত, যদি কারেন্টটা যদি একটা উচ্চ মানের কারেন্ট চলে যায় তাহলে এটা কিন্তু আমাদের জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি করবো না, এখানে আমাকে একটা বাইপাস করতে হবে। ধরো এখানে আমাদের যখন গাড়ি বেশি চলে আসবে তখন জাম হয়ে যাবে এই রাস্তায়, আমি যদি একটা বাইপাস তৈরি রাখি তাহলে কিছু গাড়ি সে পাশে চলে যাবে, কিছু গাড়ি নয় সব গাড়ি চলে যাবে। দেখি ওটা এমন তেমন কিছু নয়, আমি যদি বেসিক্যালি একদম যদি ধারণা থেকে বুঝি, আমি ধরো এরকম একটা রাস্তা করে দিলাম যেখানে অবশ্যই রোদ আছে, ঠিক আছে, এটা আমাদের শান্ট বিকল্প রাস্তা। তাহলে কি হবে না, দেখো এর রোদ যদি আমি একদম 0 করে দিই না, তার মজা। একদম যদি একটা তার যোগ করে দিই তাহলে কি হবে না, কোনো কারেন্টই এপাশ দিয়ে যাবে না, মানে সাধারণ অবস্থাতেও কোনো কারেন্ট এপাশ দিয়ে যাবে না। কারণ কি না, যখনই এই এসটা 0 হয়ে যাবে তাহলে এটা একদম আমাদের শর্ট সার্কিটের মতো হয়ে যাচ্ছে না, মানে একদম কোনো রাস্তা, মানে কোনো রোদ নেই, বাধাহীন রাস্তা। তাহলে কোনো কি এপাশ দিয়ে যাবে, কি যাবে, সবাই তো এপাশ দিয়ে পালিয়ে যাবে, সব আধান এপাশ দিয়ে পালিয়ে যাবে, তাহলে সব কারেন্ট এপাশ দিয়ে পালিয়ে যাবে। কিন্তু না, আমি তোমার অবশ্যই অল্প কোনো রোদ আছে। এইবারে যখনই আমাদের উচ্চমানের কারেন্ট যাবে তখন এই রাস্তা থেকে এটা শর্ট হবে, মানে আমাদের কি হবে, এখানে আমাদের রোধ বাধা কম, রোধ কম, তাহলে কারেন্ট এপাশ দিয়ে যাবে। ধরলাম এইখানে হলো কারেন্টটা আই এস আর এই পাশ দিয়ে কারেন্টটা আই জি, মোড আই। তাই লিখতে পারি আই সমান আই জি প্লাস আই এস। আবার লিখতে পারি দেখো যে আই জি ইস টু আই এস সমান আমাদের 1/g ইস টু 1/s। জিটা কি এই গ্যালভানোমিটার রোধ, আর এসটা হলো আমাদের এই শান্টের রোধ। তাহলে করতে পারি s ইস টু g। এগুলো আমরা করেছিলাম, এগুলো বের করেছিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি ig বাই is সমান s বাই g, এটা প্রমাণ হচ্ছে। আর আমি প্রত্যেকটা মানও বের করতে পারি। তাহলে ig সমান কত করব, করা হয়েছিল দেখো s বাই s প্লাস g গুণিতক i। আর is সমান কত করা হয়েছিল, g বাই s প্লাস g ইন্টু i করা হয়েছিল এরকম। তাহলে এখান থেকে অনুপাত পেলাম ig বাই is সমান s বাই g। তাহলে যখন s টা খুব খুব ছোট হবে কার থেকে, g এর থেকে, তখন তাহলে ig ও খুব কম হবে is এর থেকে। তাহলে কারেন্ট সব এই বিকল্প পদ দিয়ে পালিয়ে যাবে। এবার আমি যদি বলি যে মূল যে প্রবাহ i, তার যদি n মানে একের n অংশ যদি আমাদের এর মধ্যে দিয়ে যায়, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, বাকি সব এর পাশে পালিয়ে গেল,
যদি আমি বলি যে এই যে আই এর খুব অল্প 1/n অংশ, আমি বাকি পাশে সব পাঠিয়ে দিয়েছি, কিছু অংশ পাশে পাঠাচ্ছি, কত না 1/n অংশ, তাহলে শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তখন ওই n কে বলা হচ্ছে আমাদের শান্টের ক্ষমতা। তাহলে এই শান্ট ব্যবস্থায় যদি মূল প্রবাহের 1/n অংশ যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে পাঠানো যেতে পারে, তাহলে বলতে পারি কি, তাহলে 1/3 অংশ, তাহলে আমি যদি বললাম যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে কত না 1/3 অংশ কার মূল প্রবাহের, তাহলে ওই 3 ওটা হলো আমাদের ওই শান্টের ক্ষমতা। তাহলে আমি বলতে পারি বর্তমান, তাহলে আই জি সমান ধরো 1/n অংশ গেছি, তাহলে I/n হয়েছে। এবারে তাহলে আই জি বাই আই সমান 1/n, আই জি এর ফর্মুলা পেয়েছি, আই জি বাই আই হলে কত হবে, এস বাই এস প্লাস জি সমান 1/n, বা দেখো এস প্লাস জি বাই এস সমান n, বা 1 প্লাস জি বাই এস সমান n, বা জি বাই এস সমান n-1, বা আমাদের শান্টের এস সমান তার কত হবে, মানে এটা আমাদের এস বের করি, এস তো বের করার লক্ষ্য আমাদের, তাহলে এস বাই জি সমান 1/n-1, বা এস সমান জি বাই n-1। এইটা হলো আমাদের শান্টের রোধ। এত লাগাতে হবে যার মাধ্যমে আমাদের একের এর অংশ আমি এপাশ দিয়ে পাঠাবো, হয়েছে। তাহলে গ্যালভানোমিটারের যা রোধ, হ্যাঁ, বাই যত অংশ -1 করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এক দুটি থাক, এর পরের দিন আমরা পড়বো কি, এর পরের যে লেকচারটা আসবে সেটা আছে আমাদের এই অ্যামমিটার ভোল্টমিটারকে কোথায় কিভাবে যুক্ত করব। ঠিক আছে, আর তারপরে লেকচার আমাদের আর এক লাস্ট লেকচার, মানে চলতরিতের এই ফার্স্ট চ্যাপ্টারের কি না আমাদের রোধের সমবায়। ঠিক আছে, সরি কোষের সমবায় দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে।